দ্য স্টোরি অফ ড্রিম নামক ইউটিউব চ্যানেল থেকে আজকে আপনাদের শোনাবো ইসরাত জাহান জেরিনের লেখা উপন্যাস চিত্রাঙ্গনা। আজ তার ৪র্থ পর্ব। ফারাজ রুমে এসে শার্ট খুলে এসি বাড়িয়ে দিল। ইদানিং যে গরম পড়েছে। ফারাজের ঘরে অনেকগুলো ইংরেজি ম্যাগাজিন ছিল। চিত্রা সেখান থেকে একটা ম্যাগাজিন নিয়ে চোখ বোলাচ্ছে। খিদে পেয়েছে তার। তবে এমন লোকের সঙ্গে তার বিয়ে হয়েছে যে কিনা তাকে অনাহারে রাখিয়ে মারতে চায়। মানে লোকটা হাতে ভাতে সব দিক দিয়েই তাকে মারার জন্য বিশেষ প্রস্তুতি নিয়ে রেখেছে। হঠাৎ কাজের মেয়ে রুমে এসে খাবার দিয়ে যায়। চিত্রা একবার খাবারের দিকে আর চোখে তাকায়। খাবার দেখে ক্ষুধা আরো বেড়ে গেছে। তবে একটা প্লেট কেন? বউ, এই বউ, খালি ম্যাগাজিন পড়লে পেট ভরবে? আসো, একটু আদর করে তোমার মনটাও ভরিয়ে দিই। চিত্রা আবার অবাক হলো। এটা মানুষ নাকি গিরগিটি? একটু আগে নিচে সকলের সঙ্গে কেমন যেন আচরণ করলো, আর এখন পিরিত একেবারে গলে গলে পড়ছে। আপনি এত বেহায়া কেন? আর সকলের সঙ্গে এমন ব্যবহার করেছেন কেন? কয়টা রূপ আপনার? আমি শুধু তোমার জন্য বেহায়া বউ। তবে রূপ 1000টা থাকলেও তোমার জন্য ভালোবাসার রূপটাই রেখেছি। এসো না একটু কাছে, মনটা আমার বড্ড ক্ষুধার্ত। ফারাজ গলা ফাটিয়ে গান গায়। আয়না করি ফষ্টি নষ্টি। চিত্রা চেঁচিয়ে ওঠে, নষ্টামি না করে গিয়ে ভাত খান। আমার মাথা কেন খাচ্ছেন? খাবারের আকাল পড়েছে নাকি? খাবার তো দুনিয়াতে অনেক আছে, তবে আমার বউয়ের থেকে সুস্বাদু দুটো নেই। এসো বউ, আজ তোমাকে খেয়ে একটু টেস্ট করি। চিন্তা করো না, আমি আমার ভালো রিভিউ দিতে পারি। ফারাজ চিত্রার ম্যাগাজিনটা হাত থেকে নিয়ে নিল। চিত্রা অবাক হয়ে তাকানোর সুযোগও পেল না। এরই মধ্যে ফারাজ তাকে নিজের কোলে টেনে নিল। চিত্রার শ্বাস ভারী হয়ে এলো। সে কিছু বলতে যাবে, ঠিক তখনই ফারাজ তার ঘাড়ে হাত রেখে মাথা নিজের দিকে টেনে নিল। সময় যেন এক মুহূর্তের জন্য থমকে গিয়েছে। ফারাজ চিত্রার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। গভীর একটা চুমু এঁকে দিল। চিত্রা শিউরে উঠল। হাত দুটো দিয়ে ফারাজের বুকে ধাক্কা দিল। কিন্তু ফারাজের শক্ত আলিঙ্গন হতে নিজেকে ছাড়িয়ে নেওয়া অসম্ভব হয়ে উঠল। চিত্রার হৃৎস্পন্দন বেগ পায়। শ্বাস বন্ধ হয়ে আসছে। বুকের ভেতর ঝড় বইছে। কয়েক মুহূর্ত পর ফারাজ ধীরে ধীরে তাকে ছেড়ে দিল। চিত্রা হাঁপিয়ে উঠছে, বড় বড় শ্বাস ফেলছে। তার চোখে মুখে বিস্ময় আর বিভ্রান্তি। ফারাজ ঠোঁটের কোণে এক চিলতে হাসি নিয়ে তার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। চিত্রার দিকে তাকিয়ে চোখ মেরে জিজ্ঞেস করলো, কেমন লাগলো বউ? চিত্রা রাগে কটমট করছে। ফারাজকে ধাক্কা মেরে নিজের কোল থেকে সরিয়ে দাঁত পিষে জবাব দিল, এলাচের মতো লেগেছে। বুঝতে পেরেছেন মিস্টার এলাচি? অসভ্য লোক কোথাকার। ধর্ষণ মামলা দিয়ে যদি আপনাকে হাজতে না পাঠায়, তবে আমার নামও চিত্রাঙ্গনা নয়। আমার নামে মামলা ঠুকে কি লাভ? ও, আমাকে কারাবন্দি করে প্রিয় প্রেমিক সোহাগের কাছে যাওয়ার ফোন দিয়ে এটেছ? ফারাজ এলাহির কণ্ঠে বিদ্রূপের শীতল ঝলক। চিত্রা অবাক হলো না, কারণ সে জানে ফারাজ এলাহি চতুর খেলোয়াড়।
সে খেলায় জয়লাভের প্রস্তুতি নিয়েই মঞ্চে নেমেছে। চিত্রার ঠোঁটে একরাশ তিক্ততা জমে। আপনি সব জেনে শুনেও আমাকে কেন বিয়ে করলেন? বলুন, কেন? ফারাজ নির্লিপ্ত কণ্ঠে উত্তর দেয়, টাইম পাস করার জন্য। আসলে 30 বছর ধরে সুখে থাকতে থাকতে জীবনটা কেন যেন বোরিং হয়ে গেছিল, তাই বিনোদনের জন্য বিয়েটা করলাম আর কি। চিত্রার ভ্রু কুঁচকে যায়। তাহলে আপনার কাছে বিয়ে মানে নিছক সময় কাটানো, টাইম পাস? কিন্তু আমাকেই কেন, আমাকেই কেন বেছে নিলেন? দুনিয়ায় কি সুন্দরী মেয়ের অভাব নাকি? সুন্দরী মেয়ে তো দুনিয়ায় অহরহ আছে, তবে তারা কেউ যে তুমি নও বউ। আমার যে তোমাকেই লাগতো। ফারাজ হেসে উঠল। ধীর পদক্ষেপে এগিয়ে এসে ভাতের প্লেট বাড়িয়ে দিল চিত্রার দিকে। ক্ষুধা পেয়েছে, নিজেও খাও, আমাকেও খাইয়ে দাও। চিত্রা ঠান্ডা চোখে তাকায়। আপনার নিজের হাত নেই? আছে, তবে নিজের আপন একটা বউ তো আছে। ফারাজ কণ্ঠে অবজ্ঞার ছোঁয়া এনে বলল, তোমাকে বিয়ে করেছে কি শুয়ে বসে থাকার জন্য নাকি? নিজস্ব সম্পদের যত্ন নিজেকেই নিতে হয়। আজ থেকে আমার সব কাজ তুমি করবে, এমনকি আমার আন্ডার প্যান্টটাও তুমি ধুয়ে দেবে। আর কতকাল নিজের সম্পদ পরের হাতে ধোয়াবো? চিত্রা দীর্ঘশ্বাস ফেলে। যুক্তি এখানে বৃথা। ফারাজ এলাহির সাথে তর্কে নামা অর্থহীন। এ যেন এক অসম যুদ্ধে ক্ষয়িষ্ণু সৈনিক হয়ে দাঁড়ানো। তাই সে কোনো কথা না বাড়িয়ে চুপচাপ ভাতের থালা হাতে তুলে নিল। লড়াইয়ে হার মানা মানেই পরাজয় নয়, কখনো কখনো তা প্রতিশোধের নতুন সূচনা হয়। যদি ফারাজের খেয়াল প্রশমিত হয়, যদি সে একবার দয়া করে তাকে বাজিতপুর নিয়ে যায়, তাহলেই চিত্রা চলবে। অন্তত সোহাগের মুখোমুখি তো সে হতে পারবে। ও হ্যাঁ, চিত্রা তো ভুলেই গেছিল দয়া জিনিসটা যে ফারাজ এলাহির কাছে মূল্যহীন, ছোটলোকি ব্যাপার, কিংবা ক্ষমতার সুরেলা নিষ্ঠুরতায় বাঁধা এক পাষাণ শব্দ। চিত্রা বড় বড় লোকমা তুলে ফারাজকে খাইয়ে দেয়। ফারাজ নিঃশব্দে শুধু ভাত গপ গপ করে গিলে। কাউকে খুন করে এসেছেন নাকি? শুনেছি মানুষ খুন করা খাটুনির কাজ, আর খাটুনির কাজ করলে ক্ষুধা একটু বেশিই লাগে। ফারাজের হেঁচকি উঠে যায়। চিত্রা পানির গ্লাস এগিয়ে দিয়ে বলে, আমি বাড়ি যাব, নিয়ে যাবেন? বাড়ির কথা মনে পড়ছে। আর এখনো কিন্তু আপনার থেকে আমার অনেক কিছু জানার বাকি। আমাকে বিয়ে করলেন কেন, তার যথাযথ উত্তর কিন্তু আমি এখনো পাইনি। আমি আর খাবো না। ফারাজ উঠে ওয়াইন কুলারের থেকে একটা হুইস্কির বোতল বের করে নিমেষেই কর্কটি খুলে গটগট করে পান করলো। ফারাজের বিশাল আকৃতি রুম, জমিদার বাড়ির মতো বাহ্যিক অভিজ্ঞান, কিন্তু ভেতরের আসবাবপত্র সবই বিদেশি, আধুনিক ডিজাইনে মোড়ানো। ফারাজের পুরো রুমটা কালো আর মেরুন রঙে সংমিশ্রণে সাজানো হয়েছে। কালো আর মেরুন রঙের সঙ্গে তার অদ্ভুত একটা টান আছে। এই রং দুটো যেন তারই অপ্রকাশিত অনুভূতি, অনুভূতিদের বহিঃপ্রকাশ। আলাদাভাবে রং দুটো পছন্দের কোনো কারণ নেই, রং দুটো ভালো লাগে হয়তো, এটাই ভালো লাগার কারণ। ফারাজ
হুইস্কির বোতল নিয়ে বারান্দায় দাঁড়ায়। প্যান্টের পকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁটে চেপে ধরে। তবে লাইটার লাইটার কোথায় গেল? কি লাইটার খুঁজছেন বুঝি মিস্টার এলাহি? চিত্রা লাইটার জ্বালিয়ে ফারাজের ঠোঁটে চেপে ধরা সিগারেটটা ধরিয়ে দেয়। ফারাজ অপলক দৃষ্টিতে চিত্রার দিকে তাকিয়ে সিগারেটে একটা টান দেয়। গাল ভর্তি ধোঁয়া ছাড়ে চিত্রার মুখের ওপর। ধোঁয়ার কারণে চিত্রার কাশি চলে আসে। সে আঁচল মুখে চেপে ধরে। ফারাজ সিগারেটটা টোকা মেরে ব্যালকনি দিয়ে নিচে ফেলে দেয়। চিবুক শক্ত করে প্রশ্ন করে, সামান্য সিগারেটের ধোঁয়া তুমি সহ্য করতে পারো না, আর সারাটি জীবন ফারাজ নামক নিউক্লিয়ার বোমাকে কি করে সহ্য করবে? আমাকে বিয়ে করেছেন কেন? জবাব দেন, জবাব দেন বলছি। ফারাজের মুহূর্তেই মাথা গরম হয়। যেসব জিনিস সে পছন্দ করে না সেসব জিনিসই বারবার তার সঙ্গে করা হচ্ছে। কেন? বেশি ভদ্রতা দেখাচ্ছে বলে তাই? আসলেই দুনিয়ায় ভণ্ডামি চলে, ভদ্রতা নয়। ফারাজ বাম হাতে হুইস্কির বোতলটা আরো শক্ত করে চেপে ধরে মুহূর্তেই ডান হাত দিয়ে চিত্রার গলা চেপে ধরে। হুট করে এমন আক্রমণ বোধহয় আশা করেনি চিত্রা। তাল সামলাতে না পেরে ব্যালকনির রেলিংয়ে পিঠ ঠেকে যায় তার। ফারাজের মুখটা দগ্ধ হয়ে উঠেছে, ঠিক যেমন খড়ের গাদায় জ্বলন্ত মশাল পড়লে আগুন জ্বলে ওঠে। চিত্রার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ফর্সা মুখটা রক্ত জবার মতো লাল হয়ে এসেছে। তার চোখ ক্রমে বিবর্ণ হয়ে এসেছে, দম বন্ধ হওয়ার পথে, চোখ উল্টে আসছে। ফারাজ দাঁতে দাঁত পিষে বলল, আর একবার যদি তোর মুখ থেকে প্রশ্ন বেরোয় তাহলে জবাই করে তোর লাশ আমি রাস্তায় কুত্তাদের খাওয়াবো। কথাটা যেন তোর কান দিয়ে ভালো করে ঢুকে। চিত্রার চোখ বেয়ে অশ্রু ছলছল করছে। গলা থেকে ভোঁতা আর্তনাদ বেরিয়ে আসছে। ফারাজ, মরে মরে যাচ্ছি। ফারাজ ছাড়ে না, বরং শক্তি আরো বাড়িয়ে দেয়। ছোট্ট একটা জান বের করতে এত পরিশ্রম? আসলেই মানুষ খুন করতে কষ্ট আছে। আচ্ছা, এই তো একটু পর চিত্রার শরীর থেকে তার জানটা মুক্তি পাবে, তখন ফারাজ কি করবে? আবারও কি কলিজা ভুনা দিয়ে ভাত খাবে? ফারাজকে তখন ভাত খাইয়ে দিবে কে? চিত্রার চোখ বন্ধ হয়ে আসে। চোখটা মেলার চেষ্টা করলো সে, তবে পারল না, আর পারবে না। সময় যে শেষ। এই বউ, তুমি কি সাপ টাপ নাকি? মানে নাগিন? সাপেদের মতো এমন চোখ মেলে ঘুমাচ্ছ কেন? চিত্রার হুঁশ ফিরল। সে নিজেকে একবার ভালো করে দেখে, কই, তার তো কিছু হয়নি। ফারাজের দিকে একবার তাকায় সে। ফারাজ কসরত করে এখন ঘামারত। স্মিথ স্মিথ মেশিনের সাহায্যে বেঞ্চ এবং শোল্ডার প্রেস করে উঠেছে সে। ফারাজের ফকফকা নগ্ন বুক, পরনে কালো একটা ট্রাউজার। কসরত করার পর শরীরের ভাঁজে পুরুষত্ব স্পষ্ট। বুকটা সামান্য কালো লোমশে আবৃত। বাঁ বুকের ওপর একটা কাটা দাগ। চিত্রা চোখ সরিয়ে নেয়। না না, চোখ সরাচ্ছ কেন? দেখো না একটু, ব্যায়াম করে তোমার জন্যই তো শরীরটা বানিয়েছি। চিত্রা উঠে যায়। চোখ মুখ এখনো ঘোলাটে লাগছে। মুখে পানি দিবে সে। এতক্ষণ সে কি দেখেছে এসব? ভয়ঙ্কর কল্পনা। নগ্ন শরীরে খাটের কোণে
মেঝের ওপর বসে নদী কাঁদছে। শরীরে কোনো রকমে শাড়িটা দেওয়া, সিগারেটের জ্বলন্ত আগুন শরীরের নানা জায়গায় গর্ত করে গেছে। শরীর জ্বলছে, তবুও নদী চিৎকার করে কান্না করার সাহস পাচ্ছে না। সে জানে তার স্বামী রাজন মেয়ে মানুষের কান্না সহ্য করতে পারে না। কাঁদলে হয়তো এবার তাকে মেরেও ফেলতে পারে। রাজন ধূর্ত পুরুষ মানুষ, গাল ভর্তি চাপ দাড়ি, সব সময় সাদা পাঞ্জাবি পরে থাকে। তাকে কখনো শার্ট পরতে দেখা যায় না। অবাধ্যতা তার পছন্দ নয়। রাজন সিগারেট ফেলে বিছানা ছেড়ে উঠে বসল। লুঙ্গি ঠিক করে নদীর দিকে চেয়ে বলল, রুহুর মায়া তোর কইমা গেছে, তাই না? এটাই তোর শেষ সুযোগ। আর একবার তোর পাগনামি দেখলে সবচেয়ে ভয়ঙ্কর মৃত্যুটা আমি তোরেই দিমু, জানোয়ারের বাচ্চা। রাজন ড্রয়ার থেকে আরেকটা সাদা লুঙ্গি বের করলো। লুঙ্গিটা কাঁধে ঝুলিয়ে গোসলে চলে গেল। তবে যাওয়ার আগে নদীর পিঠে আরেকটা লাথি মারতে ভুলল না সে। নদী মেঝেতে উপর হয়ে পড়ে কাঁদছে। তাকে বাঁচাতে আগেও কেউ আসেনি, আর হয়তো কখনো কেউ আসবেও না। নদীর পাশের রুমের বারান্দায় রাজনের ছোট বোন দাঁড়িয়ে আছে। সে জানে তার ভাবির সঙ্গে কি কি হয়েছে, তবে ভাবিকে রক্ষা করার মতো সাহস তার মধ্যে নেই। এমনিতেও তার স্বামী এ বাড়ির ঘর জামাই, তাই তারা কেবলই এই বাড়ির আসবাবপত্রের মধ্যে জমে থাকা ধুলোর মতো, যার কোনো মূল্য নেই, যাকে কেউ পছন্দও করে না। ফারাজের বউয়ের নাম কি রে? ফারিয়া পিছন ফিরে তাকায়, জুহানকে দেখতে পায়। জুহান তার রুমের দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, মুখে নির্লিপ্ত হাসি। কি, মৌনব্রত নিয়েছিস নাকি? চিত্রা, কেন? ফারাজের চয়েস আছে বলতে হবে, কড়া জিনিস বাড়িতে এনেছে। তোমার ভাবি হয় চিত্রা, অন্যের পাত্রে মুখ দেওয়া কবে বন্ধ করবে? জুহান এক লহমা চুপ থেকে জবাব দেয়, মুখ দিচ্ছি না রে, এই প্রথম ইচ্ছে করছে জীবনটা বের করে মিসেস এলাহির হাতে ধরিয়ে দিই। সন্ধ্যা নেমেছে। হিলচিয়া গ্রামের আকাশ ধীরে ধীরে গভীর অমানিসায় ঢেকে যাচ্ছে। ধান ক্ষেতের ওপর আলপথ ধরে দিনের শেষে ঘর ফিরছে মানুষ, কেউ কাঁধে কাস্তে, কেউ বা মাছ ধরার ঝুড়ি হাতে। বাঁশঝাড়ের মাথায় সূর্যের আলো ফিকে হয়ে এসেছে। নদীর বুকে রক্তিম আভা ফেলে ডুবে গেছে দিনের শেষ সূর্য। দূরে মসজিদ থেকে ভেসে আসছে মাগরিবের আজান। সেই সুরের মাঝে মিলে যাচ্ছে জেলেপাড়ার ঘর থেকে ভেসে আসা হারিকেনের টিমটিমে আলো। জলিলাল আজ খুশি, অনেকদিন পর কপাল খুলেছে। বড় বড় রুই মাছ আর পাঙাশ ধরা পড়েছে কাল রাতে। বাজারে ভালো দামও পেয়েছে, হাতে টাকা এসেছে। তাই ভাবলো আজ জুনাইফার পছন্দের কিছু আনবে। 7 মাসের অন্তঃসত্ত্বা তার বউ, কত কিছুই তো খেতে ইচ্ছে করে এই সময়, কিন্তু সে কখনো কিছু চায়নি। জলিল নিজেই নিয়ে এসেছে দুটো কবুতরের বাচ্চা। জুনাইফার কবুতরের মাংস অনেক পছন্দ। আধার ঘনিয়ে এসেছে, এখন শুধু বাড়ি পৌঁছাতে পারলেই হয়। জলিলের বাড়ি ঘোড়াউচ্চ নদীর তীরে। জেলে পাড়ার মানুষ সে। জলিলের স্ত্রীর পরিবারে কেউ নেই, এতিম মেয়ে সে।
আজ কবুতর দুটো দেখলে হয়তো অনেক খুশি হবে, হেসে বলবে, এগুলো আমার জন্য আনছেন? আচ্ছা, আপনি আমারে কতখানি ভালোবাসেন? জলিল তখন জুনাইফার কপালে চুমু খেয়ে বলবে, ওই যে ওই যে নদীর পানি দেখছো না জুনাইফা, আমার ভালোবাসা তার চেয়েও বহুত, তার চেয়েও বেশি ভালোবাসি তোরে। ভ্যান গাড়ি রাখার পরপরই সে হাঁক ছাড়ল, কি রে জুনাইফা, কই গেলি? দেখ তোর লাইগা কি আনছি। কোনো সাড়া নেই, আশপাশ নীরব, শুধু রাতের পোকাদের একঘেয়ে ডাক। জলিল বাড়ির উঠানে দাঁড়িয়ে দুটো কবুতর জমিনে রেখে লুঙ্গির গিঁট ঠিক করে একবার চারপাশে তাকায়। বাড়ি আজ কেমন যেন অন্ধকারাচ্ছন্ন। জুনাইফা বাহিরে কেন হারকিন কেন জ্বালালো না? জলিল আরো কয়েকবার জুনাইফার নাম ধরে ডেকে ঘরে প্রবেশ করলো। মাটির ঘর তাদের। জলিলের আজকে আর দরজায় কড়া দেওয়ার প্রয়োজন হয়নি, দরজা আগে থেকেই খোলা ছিল। জলিলের কপালে চিন্তার ভাঁজ পড়ল। সে ধীর পায়ে ঘরের ভেতর প্রবেশ করলো। ঘরের মধ্যে টুকটাক কিছু জিনিস ছিল, তাও ছড়িয়ে ছিটিয়ে আছে। বুকের ভেতর কেমন যেন একটা চিনচিনে ভয় জেগে উঠল জলিলের। সে ফাঁকা ঢোক গিলে শয়নকক্ষে যেতেই ভেতরটা থমকে যায়। ঘরের মধ্যে কুপি জ্বলছে, মৃদু তার আলো। 4-5 জন যুবক রুমের ভেতরে উপস্থিত। 2 জন বসে আছে আর 3 জন দাঁড়িয়ে। জলিলের চোখ তার স্ত্রীকে খুঁজছে। জুনাইফাকে চৌকির সঙ্গে বেঁধে রাখা হয়েছে, মুখে কাপড় গুজে দেওয়া, হাত পাতার বাঁধনে আবদ্ধ। শাড়ির আঁচলটা বুকের উপর থেকে সরে মাটিতে হামাগুড়ি খাচ্ছে। শরীরের নানা জায়গায় ক্ষত, কপাল থেকে একদোলা মাংস উঠিয়ে নেওয়া হয়েছে। সেখানটায় তাজা রক্ত শুকিয়ে জমাট বেঁধে গেছে। জলিল দৌড়ে জুনাইফার দিকে এগিয়ে আসতেই দাঁড়িয়ে থাকা ছেলে 3টে একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে তার উপর। তোরা আমার জুনাইফার লগে কি করছত? কেডা তোরা? জলিলের ক্ষিপ্ত কণ্ঠস্বর। কিন্তু কেউ কোনো উত্তর দিল না, বরং একজন দমকা হাওয়ার মতো উঠে এসে তার পাঁজরে রডের বাড়ি বসিয়ে দিল। মুহূর্তেই একটা বিকট শব্দ ছড়িয়ে পড়ল ঘরে, হাড় ভাঙার শব্দ। উফ! জলিলের মুখ থেকে বেরিয়ে এলো গুমড়ে ওঠা শব্দ। তবুও তারা থামলো না। একের পর এক আঘাত আসতে লাগলো। মাথা ফেটে রক্ত ঝরছে, চোখ ফুলে অন্ধকার। জুনাইফা ছটপট করছে, তার গোঙানির কান্না মতো শোনাচ্ছে। চোখের পানি গাল বেয়ে পড়ছে। একটা চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো এক যুবক, মুখে ব্যঙ্গের হাসি। তার নাম শিফাত। সে ধীরে ধীরে এগিয়ে এসে রডের মাথাটা জলিলের চিবুকে ঠেকিয়ে বলল, সা সু। মারা খাইয়াও দেখি তোর হ্যাডাম কমে না। শরীর ভরা চুলকানি কেন এত? জলিল আবারও গর্জে ওঠার চেষ্টা করে, তবে কিছু করার আগেই পিঠের ওপর আর একটা বাড়ি পড়ল। আবারও পিঠ ভেঙে নুইয়ে পড়ে জলিল। সে অস্পষ্টভাবে ফোঁসফোঁস করল, আমার বউরে ছাইড়া দে। তুই জানোস তোর আজরাইলটা কেন এখানে এসেছে? ওলে বাবা, জানোস না? খাড়া, একটা ডোজ নিয়া লই, তারপর তোরে আরামসে সব কইতাছি। সিফাত পাশের ছেলেটার দিকে তাকাতেই সে পকেট থেকে একটা সিরিঞ্জ বের করে হাতে তুলে দেয়। সিফাত হোলস্টার থেকে একটা পিস্তল
করে সিরিঞ্জের সঙ্গে মেঝেতে রাখল। তারপর দাঁড়িয়ে থাকা ছেলেটিকে উদ্দেশ্য করে বলল, এই সোহেল, রামদাটা কই? ওইটাও দে। জুনাইফার পাশে দাঁড়িয়ে থাকা সোহেল হাতের রামদাটা এগিয়ে দেয় সিফাতের দিকে। সিফাত দা, পিস্তল আর ড্রাগস তিনটাই জলিলের সামনে সাজায়। ঘাড় চুলকে রক্তের দিকে চেয়ে বলে, জীবনে কিছু জিনিস দেখাও না দেখার ভান করতে হয়। সব কিছুতেই যদি এত ফাল পারোস, তো মারা তো খাইবি। মানলাম আমাকে বড় ভাইয়ের একটা কাম তোর চোখে পইড়া গেছে, তাই বইলা তুই পুরা কিশোরগঞ্জের অলিতে গলিতে সব কইয়া বেড়াবি? সিফাত জুনাইফার দিকে তাকালো, ফের জলিলের দিকে চেয়ে বলল, বউয়ের বাচ্চা হইব? ভালো, তবে বাচ্চাটার কপাল পুড়া রে। ছ্যা, না পারবো এই দুনিয়াতে আইতে, না পারবো মার্ডারে দেখতে, আর না পারবো বাবরি দেখতে। খাড়া সোনা, তোর বাচ্চারে বাহিরে আয়না কই? তুই দুনিয়ায় আসার আগেই মরছত, তোর পাকনা বাপের লাইগা। জলিলের চোখে জল, তার কণ্ঠ মিইয়ে এসেছে। তবুও সে বলল, আমারে যা করার কর, আমার বউ বাচ্চারে ছায়রা দে। ছেলেগুলো উচ্চ স্বরে হেসে উঠল। সিফাত এবার হাতের রডটা শরীরের শক্তি দিয়ে জলিলের গলার মধ্যে ঢুকিয়ে দেয়। গলার রগ ছিঁড়ে তরতাজা রক্ত বেরিয়ে আসে। জলিল রক্ত বমি করে, শরীর তার ঢলে পড়ে। শরীরে আর এক ফোঁটাও শক্তি বেঁচে নেই। জলিলের চোখ এখনো খোলা, তবে চোখে কেবলই অশ্রু জমে আছে। এই চোখে লুকিয়ে আছে স্ত্রী সন্তানের বাঁচানোর আর্তনাদ। সিফাত ছেলেগুলোর দিকে ইশারা করতেই তারা জুনাইফার হাত পায়ে বাঁধন খুলে দেয়। জুনাইফা হাতড়ে স্বামীর কাছে যেতে নিলে সোহেল তার চুলের মুঠি টেনে ধরে চৌকিতে ধুরুম করে ফেলে। উপুড় হয়ে পড়াতে পেটে ভয়ানক ব্যথা অনুভব হয়। আল্লাহ বলে চিৎকার দিয়ে উঠে। চারজন ছেলে মিলে শক্ত করে চেপে ধরে জুনাইফার হাত পা। সিফাত শার্টের বোতাম খুলতে খুলতে এগিয়ে আসে, মুখে বিশ্রী হাসি নিয়ে জলিলকে উদ্দেশ্য করে বলে, আমাদের ভাইয়ের নামে অভিযোগ করার ফল দেখ জলিল, ভালো কইরা দেখ। আমরা মানুষের দ্বিতীয়বার সুযোগ দিই না। নদীর ঘাটে যা দেখছ তা পেটের মধ্যে রাখলেই হয়তো আজকে ভাই তোর অবস্থাই বদলাইয়া দিত। তবে সবই হইল তোর কপাল। জলিলের সামনেই তার অন্তঃসত্ত্বা স্ত্রীর উপর ঝাঁপিয়ে পড়ল সিফাত। হেসে ছেলেগুলোকে বলল, চিন্তা নাই, এক এক করে সুযোগ সবাই পাবি। জলিলের দেহে তখনও খানিকটা নিভু প্রাণ ছিল, তবে সে কিছুই করতে পারছে না, শুধু জলই গড়াচ্ছে। মাটির তৈরি মেঝে রক্তের বন্যায় ভেসে গেছে। আর একটু পর এই মাটির দেহ হয়তো মাটিতে মিশে যাবে। তবে মৃত্যুটা এত জঘন্যভাবে কাপুরুষের মতো না হলেও পারত। মৃত্যুর থেকে যন্ত্রণা হচ্ছে স্ত্রী সন্তানকে বাঁচতে না পারা, তাদের নিষ্ঠুর পরিণতি নিজ চোখে দেখা। জুনাইফাও নিজেকে বাঁচাতে একসময় ব্যর্থ হয়। জুনাইফা হাত ছেড়ে দিয়ে নেতিয়ে পড়লে সিফাত প্রাণ ভরে হাসে। নিজের কাজ শেষ করে শার্ট পরতে পরতে ছেলেগুলোকে বলে, ওগরে আর মারতে হইব না, আমরা ভাইয়ের কাম কইরা দিছি, তবে প্রমাণও তো রাখা যাইব না।